আজকের আরেকটি বিষয় আলোচনা, সেটা হলো ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। আজকে আমরা ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখা নিয়ে যেটা আলোচনা করছি, তা ভাষা বিজ্ঞান কথাটার মধ্যে লুকিয়ে আছে এই বিষয়টির নির্যাস। ভাষার বিজ্ঞানই হলো ভাষা বিজ্ঞান। শর্ট কোশ্চেন, একটা ছোট কোশ্চেন। অন্যভাবে বললে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য। তো আমাদের মনে রাখতে হবে ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে। আমি তোমাদের এর আগের দুটো পড়িয়েছি, যেমন শব্দার্থ তত্ত্ব বা ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব তো ভালোভাবেই বলে দিয়েছিলাম যে আমরা বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারণ করি, বা মেনলি তোমার হলো মুখের কথায় যেটা হচ্ছে সেটাতে আমরা চর্চা করে থাকি। তো ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে। এই ভাষা বিজ্ঞানে মূলত তিনটে ভাগ আছে: তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। তুলনামূলক ভাষা বিজ্ঞানে সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে এবং এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন, এবং এই খোঁজার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা যে উৎপত্তির মূলে যে একটি প্রধান ভাষা, এবং এই ভাষাটি যে ইন্দো ইউরোপীয়, তোমরা ক্লাস 11-এ পড়েছো ইন্দো ইউরোপীয় ভাষা। তো সেই যে ইন্দো ইউরোপীয় ভাষা, এই যে মূল, তার মধ্যে সংস্কৃত আছে, গ্রিক আছে, লাতিন আছে। এটা যে এটা কল্পনা ছিল না। পরে আস্তে আস্তে এটা যে যখন জানা গেল, ভাষা চর্চার একটা বিজ্ঞানের একটা বিশাল দিক খুলে গেল। এরপর হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সঙ্গে এই শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষা বিজ্ঞান বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে আর বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে, যা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক রূপান্তরের ব্যাপার আছে। কিন্তু তোমার ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে কি হচ্ছে না, সময়ের সঙ্গে সঙ্গে যে ভাষার বিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এর পরেরটা আসছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। বর্ণনামূলক ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনোভাবে আলোচনা করে না। এটা কিভাবে করছে? যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই শাখার মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় চারটি। কি কি না, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। তোমাদের তার মধ্যে পাঠ্য তো আছে শব্দার্থ তত্ত্ব, ধ্বনিতত্ত্ব। এরপর আমরা এই ক্ষেত্রে দেখব যেমন ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং তাদের যে সম্পর্কটা। ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষের ভাষা, এবং মানুষের ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিকগুলো আমরা এখানে দেখব। ভাষা বাস্তবে একটা অত্যন্ত জটিল, এটাকে রহস্য উন্মোচন করা ভাষা বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। তো এটা দুটো দলে ভাগ করা হয়েছিল ভাষা বিজ্ঞান। একটা হলো প্রধান ভাষা বিজ্ঞান আর একটা হলো ফলিত ভাষা বিজ্ঞান। প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে কি কি পড়ছে, এগুলো সব তোমাদের ছোট কোশ্চেন। প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে পড়ছে ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। আর ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে পড়ছে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃ ভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান। এবার ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানের মধ্যে ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার ওপর বিস্তার করে, এবং ভাষা বিজ্ঞানের যে শাখাটি নিয়ে চর্চা করছে তাদের আমরা বলছি সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানের মূলত দুটি ভাগ, যেমন বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, তিনটি ভাগ। সমাজ ভাষা বিজ্ঞানের তিনটি ভাগ: বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। তার মধ্যে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে
প্রধানত ভাষা বৈচিত্র্যের ওপর গুরুত্ব আরোপ করে, যেমন ভাষার বক্তা, ভাষার বিশেষ রূপ, শ্রোতা, ভাষা ব্যবহারের বিভিন্ন কারণ, এইগুলো সব সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান বিবেচ্য। কোনো ভাষার চরিত্র নির্ভর করে বক্তা, শ্রোতা, উপলক্ষের ওপর। সুতরাং প্রথমেই প্রয়োজন বক্তার সামাজিক পরিচয়, অর্থাৎ তিনি পুরুষ না নারী, তিনি কার সঙ্গে কথা বলছেন, কোন স্তরের মানুষের সঙ্গে কথা বলছেন, তার পেশা কি, সে এমনকি তিনি কোন ক্ষেত্র থেকে, কোন সম্প্রদায় থেকে কথাগুলো বলছেন, সেগুলো সবই তার ভাষার মধ্যে দিয়ে বোঝা যায়। এরপর আসছে আমরা মনোভাষা বিজ্ঞান। ভাষার যেহেতু মনের ভাব প্রকাশ করে, সুতরাং এ থেকে বোঝা যায় যে ভাষার সঙ্গে মনের যোগ নিবিড়। মনস্তত্ত্ব মানুষের মনের গঠন, মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, আবার অন্যদিকে এই ভাষা মানসিক প্রক্রিয়ারই বহিঃপ্রকাশ। মানুষ কিভাবে ভাষা শেখে এই নিয়ে দীর্ঘদিন ধরে নানা তত্ত্বে অবতারণা করেছে ভাষা বিজ্ঞানীরা। যেমন আমরা বলেই থাকি যে মানুষ কানে শুনে তারপর তো ভাষাটা শেখে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে তোমার বাংলাদেশেই জন্মগ্রহণ করুক, তোমার গুজরাটে জন্মগ্রহণ করুক, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করুক, বা সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করুক, সে তো কিছু প্রথমে জানে না। সে যে মা বলবে বা মাদার বলবে বা মাম্মি বলবে, সে যাই বলুক না কেন, সেটা তো সে প্রথমে সে শিখে আসেনি। তাহলে সে কানে যখন শুনছে, তখন সে অনুকরণ করছে, তো তবেই তো সে ভাষাটাকে আয়ত্ত করছে। সে যতক্ষণ না মা কথাটা কানে শুনছে, সে ততক্ষণ মা বলতে পারবে না। যে যতক্ষণ না মাম্মি কথাটা শুনছে, সে ততক্ষণ বলতে পারবে না। যতক্ষণ না মাদার কথাটা শুনছে, ততক্ষণ সে মাদার কথাটা বলতে পারবে না। তাহলে মানে ইংল্যান্ডের যারা বাসিন্দারা, ইংল্যান্ডবাসী, তারা ইংরেজ যারা, তারা যখন ইংরেজিতে কথা বলছে, তাদের বাচ্চারাও তবেই তো ইংরেজিতে কথা বলছে। আমাদের পশ্চিমবাংলায় বাঙালিরা যারা, আমরা যখন বাংলা ভাষায় কথা বলছি, তখন বাচ্চারা বাংলাটাই শিখছে। তাহলে কি বলছে যে মানুষ কিভাবে ভাষা শেখে এই নিয়ে যেমন বিভিন্ন ধরনের কথা আছে, তবে এর থেকে একটা ব্যাপার মানে আমরা জানতে পেরেছি যে অনুকরণের মাধ্যমে আমরা ভাষা আয়ত্ত করি। ওই জন্য বারবার বলা হয় না, তুমি যদি কোনো নতুন ভাষা শিখতে চাও তাহলে বারবার শুনতে হবে, শুনলে সেই ভাষাটা তোমার আয়ত্তে আসবে। নোয়াম চমস্কি কিন্তু আবার এখান থেকে একটু সরে এসছেন। তিনি কি বলছেন যে মানুষের মধ্যেই থাকছে ভাষা শেখার সামর্থ্য, মানব মস্তিষ্কেই রয়েছে এই সামর্থ্যের কেন্দ্র। সেই কারণে চমস্কি প্রথমে মস্তিষ্ককে বললেন ভাষা শেখার যন্ত্র বা ল্যাড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটাকে বলা হচ্ছে ল্যাড। পরে তিনি যন্ত্র কথাটির পরিবর্তে ব্যবস্থা বা সিস্টেম, সেটাকে কি বলছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম কথাটা ব্যবহার করলেন, এবং তার মতে বললেন যে মানব মস্তিষ্ক প্রি প্রোগ্রামড অবস্থায় আছে এমন কোনো ব্যাকরণ যাকে সর্বজনীন ব্যাকরণ বা বলে তিনি চিহ্নিত করেন। এই ল্যাড বা ল্যাশের মাধ্যমে শিশুরা ভাষা শিক্ষার অনুকরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীলতার এক বিশাল ভাণ্ডারে পৌঁছে যাচ্ছে। এই ল্যাড এবং ল্যাশ, এই দুটো ইংলিশ টার্মটা বা ফুল ফর্মটা তোমরা অবশ্যই শিখে রাখবে। এরপর আসছে স্নায়ুবিজ্ঞান। ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক, ভাষার ব্যবহারগত সমস্যা, এই দুই স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচনার মধ্যে পড়ে। ক্ষতিগ্রস্ত অসুস্থ মানুষের ভাষা ব্যবহারের সমস্যা, স্নায়ুবিক বিক্ষোভের চর্চায় ভাষা ব্যবস্থায় মস্তিষ্কের বিভিন্ন অংশের পৃথক স্থায়িত্ব বা মস্তিষ্ক বিকাশের সঙ্গে ভাষাগত দক্ষতা নিয়ে প্রশ্ন সম্পর্কে বহু অজানা বিষয় নিত্য নতুন গবেষণায় আমরা জানতে পারছি। 1861 খ্রিস্টাব্দে পল ব্রোকা অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ প্যারিতে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করেন, যিনি 21 বছর ধরে তাল ধ্বনি ছাড়া কিচ্ছু উচ্চারণ করতে পারতেন
পারতেন না। এই মানুষটির চিকিৎসার প্রসঙ্গে ক্রমেই জানা গেল যে ভাষা সিদ্ধ যুক্তিগম পরিকল্পনা, আত্মপ্রকাশ, বাচিক সৃজন ক্ষমতা তথা ভাষার মৌলিক বিষয়গুলি অর্থাৎ অনুভব, জ্ঞান, আহরণ, বলা, পড়া, শেখা সব মস্তিষ্কেরই বিভিন্ন অংশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। এরপরে আমরা চলে আসব স্নায়ু ভাষা বিজ্ঞানে আরেকটি বিষয় তোমরা একটু জেনে নিও। মস্তিষ্কের ভাষায় এনকোডিং এবং ডিকোডিং যেটা বলছে সেটা নির্দিষ্ট পদ্ধতি মেনেই হচ্ছে। এরপর আসছে নৃ ভাষা বিজ্ঞান। নৃ ভাষা বিজ্ঞানটা কি না, ভাষার উৎপত্তি ভাষা বিজ্ঞানীদের কাছে আজও রহস্য মোড়া। মানুষের বিবর্তনে বিভিন্ন ধাপে ধাপে যে ভাষার উৎপত্তি হচ্ছে, তার বিবর্তন হচ্ছে, গঠন হচ্ছে, তার সঙ্গে যে সমাজ সংস্কৃতি মিলিত আছে, এগুলো নিয়ে একটা মানে সভ্যতা তৈরি হচ্ছে, এই সবগুলো নিয়ে একটা যে বিবর্তন আসছে, এটা অনেক বেশি গভীর আর কি। এই বিষয়ে যেমন পৃথিবীতে অনেক ভাষা আছে যার কোনো লিপি নেই, পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেগুলো প্রায় মৃত্যুর মুখে। তো সেই সব ভাষা যে আলোচনা বিশ্লেষণের দাবি রাখে তা ভাষাবিজ্ঞান বুঝতে এসে নৃতত্ত্বের সংস্পর্শে এসে বোঝা যায়। এরপর না এর সঙ্গে দেখছি যে ভাষাবিজ্ঞানের পরিধি বিস্তার লাভ করে এবং ভাষাবিজ্ঞানীদের কাছে যে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয় নৃতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সঙ্গে মেলবন্ধনের ফলে ভাষাবিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে যে কোনো ভাষা উন্নত বা অনুন্নত বা মিষ্টি বা কর্কশ এ ধারণা সম্পূর্ণ ভুল ও সব ভাষাই সমান ও গুরুত্বপূর্ণ। শৈলী বিজ্ঞান, মানুষের মনের ভাব প্রকাশিত হয় ভাষার মাধ্যমে, কিন্তু এই ভাষার মাধ্যম বলতে বোঝায় ভাষার বিশিষ্টতা। ভাষার এই বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ বা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফর্ম বা রূপ আসলে লেখকের লেখার শৈলীর ওপর নির্ভর করে। শৈলী বিজ্ঞানের আমাদের মনে রাখতে হয় শৈলী বিজ্ঞানের নিরিখ হলো প্রয়োগ নির্ভর। যেমন কোনো লেখক বা সাহিত্যিকের পাঠ্যবস্তু বা টেক্সট এবং সেই টেক্সটের প্রয়োগ রীতি এবং কৌশলই একমাত্র বিবেচ্য। শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক বিচার। দ্য টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষারীতি। তো তাই এর থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারছি যে স্টাইল বা শৈলী বিভিন্ন রকমের হলেও প্রথাগতভাবে একে দুভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটি হলো মূল্যায়ন ভিত্তিক আর দ্বিতীয়টি বর্ণনামূলক। শ্বশুর, ফেদিনাদা শ্বশুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান বা উপাদানগুলি পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসের নাম দিয়েছিলেন লাম। পারল হলে এই সংবিধিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট এবং প্রকট বাচন প্রক্রিয়া। এরপর আমরা চলে আসছি শৈলী বিজ্ঞানেরও আরো ব্যাপারগুলো আছে, যেমন প্রমুখন আছে, বিচ্যুতি আছে, সমান্তরালতা আছে, এগুলো সব আছে। এরপর আমরা আসছি ভেরি ইম্পর্টেন্ট অভিধান বিজ্ঞান। ভাষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো অভিধান বিজ্ঞান। অভিধান রচনার ধারায় যথেষ্ট প্রাচীন। জাস্কির নিরুক্ত থেকে অভিধান ভারতে অভিধান রচনার সূত্রপাত। অভিধান রচনার ধারায় পৃথিবীর সব দেশেই বিশেষ পরিপুষ্টি লাভ করেছে। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারির শব্দটি ইউজ করেন। 1538 সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন থেকে ইংরেজি অভিধানে। আধুনিক কালে ভাষাবিজ্ঞানীরা শুধু প্রাচীন ধারায় অভিধান রচনায় উত্তরাধিকারকে অনুসরণ না করে অভিধান রচনার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকেন। অভিধানকে আমরা ভাষা বিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলতে পারি। তবে অভিধানের ক্ষেত্রে আমরা দেখব তিনটি স্তর থাকছে। একটা হলো শব্দের গঠনগত স্তর, একটা হচ্ছে অন্বয়গত স্তর এবং বাগার্থগত স্তর। অভিধান অনেক রকমের হয়, তার মধ্যে অতি পরিচিত হলো একভাষিক এবং একটা হলো দ্বিভাষিক। একভাষিক অভিধান যেমন বাংলা টু বাংলা, দ্বিভাষিক অভিধান বাংলা টু ইংরাজি বা ইংরাজি টু বেঙ্গলি।
যেখানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তা হলো একভাষিক অভিধান। যেমন বাংলা থেকে বাংলা, ইংরাজি থেকে ইংরাজি। যখন এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যবহার করা হয় তখন তাকে বলা হচ্ছে দ্বিভাষিক অভিধান। যেমন কোনো অভিধানে একটি শব্দের প্রথম প্রচলনের সময় প্রথম প্রচলনের তার কি অর্থ ছিল, কিভাবে অর্থ বদল হলো, সাম্প্রতিকতম রূপ বা অর্থ এইসবই থাকে, তখন তাকে ইতিহাস ভিত্তিক অভিধান বলা হয়, দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এছাড়াও আরেক রকমের অভিধান হলো বিষয় অভিধান, যেখানে কোনো বিশিষ্ট বিষয়ের নানা কিছু অভিধানের মতো করে সাজানো বা ব্যাখ্যা করা থাকে, বিষয়ের নানা কিছু জিনিস সেটা অভিধানের মধ্যে ব্যাখ্যা করা থাকে। যেমন ইতিহাস অভিধান, অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান ইত্যাদি। ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখার আলোচনা থেকে এই শাখাগুলো যেমন আমরা স্পষ্ট দেখতে পেলাম। এর মধ্য দিয়েই অনেক ছোট ছোট কোয়েশ্চেন আমরা করে ফেলতে পারবো। যেমন আমরা ভাষার অভিধান কত রকমের হয় সেটা জানতে পারলাম, একভাষিক অভিধানের উদাহরণ, দ্বিভাষিক অভিধানের উদাহরণ, তারপর হলো অভিধান বিজ্ঞান কবে কোথা থেকে সূত্রপাত হচ্ছে, এছাড়া লাং, পারল, ল্যাট, ল্যাশ, শৈলী বিজ্ঞান, নৃবিজ্ঞান, স্নায়ু বিজ্ঞান, এগুলো মনোভাষা বিজ্ঞান। বা একদম প্রথমেই যেমন তুলনামূলক ভাষা বিজ্ঞানে সূত্রপাত কে করেছিলেন, তার কি কি আছে, জোন্স তিনি কাদের সঙ্গে ভাষার মিলটা খুঁজে পেয়েছিলেন, এই ব্যাপারগুলো আমরা একটু ভালো করে পড়ব। আশা করি তোমরা সবাই সব কোয়েশ্চেনে আনসার করতে পারবে। আজকের মতো শেষ হলো।